So, hello friends, welcome to our channel that is Eduron Learning. আজ আমরা জানব আমাদের ইন্ট্রোডাকশন ক্লাসের সেকেন্ড পার্ট, অর্থাৎ মৌর্য সাম্রাজ্য থেকে। আগের দিন আমরা ঠিক মৌর্য সাম্রাজ্যের আগে অবধি বুঝেছিলাম। আশা করি কারোর কোনো ডাউট নেই, এবং ডাউট করলে বা ডাউট যদি কোনো কিছু থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কিংবা টেলিগ্রামেও তোমরা জানাতে পারো। আজ আমরা মূলত শুরু করব মৌর্য সাম্রাজ্য। আচ্ছা, মৌর্য সাম্রাজ্য সম্পর্কে প্রথমে আমরা একটা গো থ্রু করি, কারণ এই গো থ্রুটা মূলত আমরা এখানে এটাই দেখব যে আহ, আহ, এটার একটা বেসিক সম্পর্কে। তো মৌর্য সাম্রাজ্যের টাইম পিরিয়ডটা যদি আমরা দেখি 324 বিসি, ঠিক আছে? 324 বিসি থেকে এই প্যান ইন্ডিয়া এটি হচ্ছে। আচ্ছা আচ্ছা, সরি, এক সেকেন্ড, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। তো 324 থেকে 187 বিসি অব্দি। আচ্ছা, এটাই কিন্তু এমন একটি সাম্রাজ্য ছিল যেটি ফার্স্ট প্যান ইন্ডিয়া এম্পায়ার ছিল, ঠিক আছে? প্যান ইন্ডিয়া মানে সারা ভারত জুড়ে যেই এম্পায়ারটা প্রথম এতটা অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছিল, সেটা আর কিছু না, সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য। তো প্রথমেই আমরা দেখে নিই অশোক দ্য গ্রেট সম্পর্কে। সম্রাট অশোক সম্পর্কে আমরা একটু জেনে নিই। আচ্ছা, সম্রাট অশোকের যে প্রথম যুদ্ধটি ছিল সেটি হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। সম্ভবত বলা হয় যে আহ, অশোকের কলিঙ্গ যুদ্ধই ছিল তার জীবনের প্রথম এবং শেষ যুদ্ধ। এটি ঘটে 261 বিসি। আ ম্যাসিভ ব্লাডশিট লিড টু ট্রান্সফরমেশন। আচ্ছা, এর পরে, এই ঘটনার পরে অশোক দেখলো প্রচুর রক্ত ছড়িয়ে পড়েছে, এবং একটা সময় দেখে যে এত রক্তারক্তি জাস্ট একটা যুদ্ধের কারণে। তারপর থেকে সম্রাট অশোক ঠিক করেন যে তিনি আর কখনো যুদ্ধ করবেন না, তিনি ধর্মের পথে এগোবেন। তো তিনি তারপরে তার ধর্মের পথে এগোলেন। মোরাল কোড, এখানে ধর্মের পথ কি? অ্যাকচুয়ালি নন ভায়োলেন্স, আর কি? রেসপেক্ট আর টলারেন্স। ওয়েলফেয়ার, বিল্ড হসপিটালস, রেস্ট হাউসেস, ওয়েলস, এগুলো করলেন। হসপিটাল তৈরি করলেন, গাড়িঘর তৈরি করলেন। আচ্ছা, এর পরবর্তীতে তিনি যখন ধর্মের পথে গেলেন তখন তিনি বুদ্ধ ধর্মের শরণাপতি হলেন, ঠিক আছে? বুদ্ধিজমের প্রতি এম্বারেস বুদ্ধিজম আফটার কলিঙ্গ ওয়ার, এই কলিঙ্গ যুদ্ধের যে এত ভয়াবহতা দেয়। এরপরে এডিক্টস কি কি করেছেন? রক অ্যান্ড পিলার ইনস্ক্রিপশন অ্যাক্রস এম্পায়ার, সারা এম্পায়ার জুড়ে তিনি এই যে অশোকের যে শিলালিপি বলে আমরা যেগুলো চিনি সেগুলো করেন। স্প্রেড, সেন্ট মিশনারিজ টু শ্রীলঙ্কা, সাউথ ইস্ট এশিয়া। অশোকের শিলালিপি সম্পর্কে যদি আমরা একটু ধারণা করি বা একটু যদি দেখি, মেজর রক্স এডিক্টস 14 এডিক্টস, 14টি মোরাল টিচিংস, ওয়েল মেজার্স। এছাড়াও মাইনর রক এডিক্টস, পার্সোনাল কমিটমেন্ট টু বুদ্ধিজমের প্রতি। পিলার এডিক্টসে কি আছে? 7 এডিক্টস, 7টি ধম্ম প্রিন্সিপাল, অর্থাৎ এই যে 7টি পিলারে এখানে ধম্ম সম্পর্কে, ধম্মের প্রিন্সিপাল। ল্যাঙ্গুয়েজেস কি কি আছে? প্রাকৃত, গ্রিক, আরামিক। প্রকৃত ভাষা, গ্রিক ভাষা এবং আর্মিক ভাষা। স্ক্রিপ্টস, স্ক্রিপ্টসগুলি কি ভাষা লেখা আছে? ব্রাহ্মী ভাষায় লেখা, খরষ্টি ভাষায় লেখা এবং গ্রিক ভাষাতেও লেখা। এই ভাষাগুলির নিদর্শন কিন্তু আমরা তার স্ক্রিপ্টসে, লেখতে পেয়ে থাকি। আচ্ছা, মোর ইম্পর্ট্যান্ট সাইটস, অর্থাৎ মৌর্য সাম্রাজ্য যে এক্সিস্ট করতো আমাদের ভারতবর্ষে, তার আমরা আহ, কোন কোন সাইটে গিয়ে আমরা তার প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি পাই, বা যার থেকে আমরা যেই সোর্সেসগুলো আমরা পাই, যেখান থেকে আমরা জানতে পারি যে মৌর্য সাম্রাজ্য এক্সিস্ট করতেন, সেগুলি হচ্ছে সারনাথ। ওয়ার দিস ইজ সারনাথ। ওকে, সারনাথ, সাঁচি, সাঁচি, ধৌলি, জুনাগড় ইনস্ক্রিপশনও আমরা দেখতে পাই। আচ্ছা, শিল্প এবং স্থাপত্য, এই এলাকার আর্ট অ্যান্ড কালচার সম্পর্কে আমরা এরপরে আর্ট অ্যান্ড কালচার সম্পর্কেও পড়াবো, যেটা ইউপিএসসির পার্সপেক্টিভসে আমরা আর্ট অ্যান্ড কালচারটি দেখতে পাবো, তো তখনও আমরা কিছু পড়বো। আচ্ছা, এখানে স্তূপ, সাঁচি স্তূপ, ভারহুত স্তূপ, এগুলো খুব ইম্পর্টেন্ট। পিলার্স, পিলার্স কি কি? সারনাথ পিলার, লাউরিয়া নন্দগ্রাম, ঠিক আছে? কেভস, গুহা, বারবার হিল। এছাড়াও
রিয়াক্স রিয়াকশি ফিগার্স, এগুলো আমরা দেখব। ধ্বংসের কারণ কি? কজেস অফ ডিক্লাইন, অর্থাৎ এই যে মৌর্য সাম্রাজ্য কেন ডিক্লাইন হয়েছিল। অশোকাস সাকসেসার্স উইক হয়ে পড়েছিল, অর্থাৎ অশোক কি হলো, আমরা দেখলাম যে অশোক ধর্মের পথে চলে গেল, সুতরাং অশোক যুদ্ধ করলেন না, তো তাই জন্য তার সেনাবাহিনী কি হলো, উইক হয়ে পড়লো। ভাস্ট এম্পায়ার, অশোকের এম্পায়ারটা প্রচুর ভাস্ট হয়ে পড়লো। এগুলো আমরা প্রত্যেকটা জিনিস যখন আমরা পড়বো তখন ডিটেলসে আরো জানবো। ডিফিকাল্ট টু ম্যানেজ, একটা যদি কারোর যদি এত বড় যদি সাম্রাজ্য হয়ে যায়, তাহলে তো তার অবশ্যই তার শাসন করতে সমস্যা হবে। প্রায় তিনি সমগ্র ভারতবর্ষকে কব্জা করে নিয়েছিলেন। আচ্ছা, ব্রাহ্মণিক্যাল রিয়াকশন, ব্রাহ্মণদেরও কিছু রিয়াকশন ছিল, যেহেতু তিনি একজন বুদ্ধিজমের ফলোয়ার ছিল। এছাড়াও ইকোনমিক ক্রাইসিস, ইকোনমিকেও বেশ কিছু ক্রাইসিস হলো, কারণ তিনি প্রচুর দান করতেন, তাছাড়াও যুদ্ধ না করতেন না, যেই কারণে কোনো জায়গায় লুট হয়নি বা কোনো জায়গা থেকে ইনকাম হয়নি। এছাড়াও মানে তিনি আর কি ধর্মের পথেই ছিলেন, যেহেতু তাই জন্য তিনি আর এই সব দিকে দেখেননি, সুতরাং আস্তে আস্তে এইভাবেই তার সাম্রাজ্য ডিক্লাইনের দিকে এগোতে থাকে। আচ্ছা, প্রধান শাসক এখানকার কে কে, মৌর্য সাম্রাজ্যের যে প্রধান শাসক এগুলো সম্পর্কেও আমরা জেনে নিই। আচ্ছা, এই যে এটা কিন্তু এই ম্যাপটাই যেটা আমি বলছিলাম, মৌর্য এম্পায়ার্স অ্যাট দ্য গ্রেটেস্ট এক্সটেন্ট। আচ্ছা, এইখানে প্রধান শাসকের মধ্যে আমরা প্রথমে পড়বো চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের সম্পর্কে 322 থেকে 298 বিসি, তিনি ছিলেন এই মৌর্য বংশের ফাউন্ডার বা স্থাপক। কে? চন্দ্রগুপ্ত মৌর্য। ডিফিটেড নন্দাস অ্যান্ড সেলুলাস, এস্টাবলিশড এম্পায়ার। তিনি নন্দদাসকে ডিফিট করেন এবং এছাড়াও সেলুলাস নিকেটারকেও ডিফিট করেন বা হারিয়ে দেন, যার ফলে পরবর্তীতে তিনি এই মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে পরবর্তী একজন বিখ্যাত রুলার, সে হচ্ছে বিন্দুসারা, যিনি হচ্ছে যার টাইম পিরিয়ড হচ্ছে 298 থেকে 272 বিসি। এক্সটেন্ডেড এম্পায়ার টু সাউথ, তিনি তার এম্পায়ারটা কিন্তু তিনি প্রথম, যে এর পরেও তিনি যে সাউথে তিনি তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। মেনটেন রিলেশনস উইথ গ্রিকস, তিনি গ্রিকদের সাথে কিন্তু তার সম্পর্ক বজায় রেখেছিলেন, অর্থাৎ এখানে কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনশিপের একটা আমরা নজির দেখতে পাই বাইরের সাথেও। যে এরপরে আসে হচ্ছে আমাদের সম্রাট অশোক, যার টাইম পিরিয়ড ছিল হচ্ছে 268 টু 232 বিসি। কলিঙ্গা ওয়ার 261 বিসি, এম্বার্সড বুদ্ধিজম, স্প্রেড ধর্মা, যেগুলো আমরা এর আগেও পড়লাম। আচ্ছা, প্রশাসন, মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা কিরকম ছিল বা অ্যাডমিনিস্ট্রেশন কেমন ছিল? সেন্ট্রালাইজড বিউরোক্রেসি উইথ ভেরিয়াস ডিপার্টমেন্ট। সেন্ট্রালাইজড মানে বুঝলাম আমরা যে এটা হচ্ছে একটা মানে সেন্ট্রালাইজড বিউরোক্রেসি ছিল, মানে একটা সরকার ছিল, একটা কেন্দ্রীয় সরকার ছিল, বোঝা গেল? আচ্ছা, আর কি কি? প্রভিন্সেস অর্থাৎ জনপদ, গভর্নড বাই কুমারা, আচ্ছা, প্রিন্সেস। স্পাই সিস্টেম, গুপ্তচর সিস্টেম ছিল কিন্তু। টু মনিটর অফিসিয়ালস অ্যান্ড পাবলিক, এই গুপ্তচর ছিল কারণ হচ্ছে কাদের মনিটর করা হতো? অফিসিয়ালসরা, অর্থাৎ যারা সরকারি রাজকর্মচারী ছিল তাদের জন্য, এবং সাধারণ মানুষের জন্য, যে তারা কোনো বাজে কাজবাজ করছে নাকি বা কোনো ইল্লিগাল কাজ করছে নাকি, এগুলো দেখার জন্য। এছাড়াও অর্থশাস্ত্র বাই কৌটিল্য, অর্থশাস্ত্র কে রচনা করেন? কৌটিল্য। গাইড টু গভর্নেন্স, ঠিক আছে, এটা একটা অর্থনৈতিক বিষয়ক বই। এরপরে চলে আসি আমরা গুপ্ত যুগ, গুপ্তা এম্পায়ার বা গুপ্তা এরা, যেটি হচ্ছে 300 থেকে 550 সি, ঠিক আছে। আচ্ছা, আগেরটা যদি আমরা দেখি কি গেছে, বিসি, ঠিক আছে, সি, এই বিষয় সম্পর্কে আমি এই পরেই তোমাদের আলোচনা করছি। আচ্ছা, এই গুপ্ত যুগকেই কিন্তু ভারতের স্বর্ণযুগ বলা হয়, দ্য গোল্ডেন এজ অফ ইন্ডিয়া বা ইন্ডিয়াস গোল্ডেন এজ। আমরা যদি এখানে একটা সুন্দর নজির দেখতে পাই, অজন্তা গুহার একটা নজর, যেটা এটা হচ্ছে গুপ্ত পিরিয়ড আর্টের। আচ্ছা, এই স্বর্ণযুগ যখন বললাম আমরা, এবার তাহলে স্বর্ণযুগের বৈশিষ্ট্য দেখি, অর্থাৎ গোল্ডেন এজ ফিচার্স। তো আর্ট অ্যান্ড কালচার, প্রথমত অজন্তা কেভস, অজন্তা গুহা, ঠিক আছে, এলোরা গুহা, দেওগড় টেম্পল, দেওগড়ের যে টেম্পল বিহার, আচ্ছা, দশাবতারা টেম্পল, এগুলো। লিটারেচার এই সময়কার কি আছে? কালিদাস, কালিদাসের কি কি লেখা আছে? শকুন্তলা, ঠিক আছে, আর কি আছে?
মেঘদূত, ঠিক আছে। এছাড়াও সংস্কৃত ফ্লারিস্ট করেছিল এই সময়। সায়েন্স, সায়েন্সে এখানে আমরা কি কি দেখতে পারি? আর্যভট্ট, জিরো কনসেপ্ট, ডেসিমাল সিস্টেম অ্যান্ড অ্যাস্ট্রোনমি, তাহলে শূন্যের কনসেপ্ট আসে, এছাড়াও ডেসিমাল সিস্টেম সেটাও আসে, এছাড়াও অ্যাস্ট্রোনমি আসে। ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সে কি? ব্রহ্মগুপ্ত কনসেপ্ট অফ ইনফিনিটি, অর্থাৎ ইনফিনিটির কনসেপ্ট আসে। মেডিসিন, কি কি মেডিসিন আসে? ভগবতা, চারক সংহিতা, এছাড়াও সুশ্রুত সংহিতা। তো চারক সংহিতা এবং সুশ্রুত সংহিতা এই সময়কার। রিজিয়ন, এই সময়কে কি আছে? হিন্দুইজম রেভে, আচ্ছা, গুপ্ত যুগের এরা কিন্তু হিন্দু ধর্মে বিশ্বাসী ছিল। টেম্পল আর্কিটেকচার, এছাড়াও মন্দির আর্কিটেকচার আমরা দেখছি, এছাড়াও পুরাণ, কমপ্লিকেটেড পুরাণও এই সময় আমরা দেখতে পাই। আচ্ছা, এবার একটু গুপ্ত শাসক সম্পর্কে আমরা দেখে নিই। গুপ্ত রুলার্স কারা কারা ছিলেন? প্রথমে ছিল হচ্ছে চন্দ্রগুপ্ত ওয়ান, যার টাইম পিরিয়ড হচ্ছে 320 থেকে 335। আচ্ছা, তোমরা এবার দেখতে পাচ্ছ এটা কিন্তু সি, অর্থাৎ এবার কিন্তু খ্রিস্টাব্দ, এর আগে অব্দি আমরা যেগুলো পড়ছিলাম সেগুলো ছিল হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগের, এবং এটা যীশু খ্রিস্টের জন্মের পরে। আমি আসছি এই বিষয়গুলো নিয়ে, আমি একটু ডিটেলস আলোচনা করছি। আচ্ছা, স্টার্টেড গুপ্তা এরা, অর্থাৎ চন্দ্রগুপ্ত এক মানে প্রথম চন্দ্রগুপ্তের হাত ধরেই কিন্তু গুপ্ত সাম্রাজ্যের শুরু হয়। ম্যারিড লিচ্ছবি প্রিন্সেস কুমার দেবী, তিনি লিচ্ছবি রাজকুমারী কুমার দেবীর সাথে বিবাহ করেন। এরপরে আসে বিখ্যাত রুলারের মধ্যে বা একজন বিখ্যাত শাসকের মধ্যে, সে হচ্ছে সমুদ্রগুপ্ত। তার টাইম পিরিয়ডটা হচ্ছে 355 থেকে 375 সি। একে ভারতের নেপোলিয়ান বলা হয়, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, বিভিন্ন ধরনের ওয়ানডে এক্সামে আমরা এর নজির দেখে থাকি। গ্রেট মিলিটারি কনকোয়ার্ড, তার মিলিটারি ছিল দারুণ। পারফর্মড অশ্বমেধা, তিনি অশ্বমেধ যজ্ঞ করতেন যুদ্ধে যাওয়ার আগে। এছাড়াও চন্দ্রগুপ্ত টু, 380 থেকে 415 সি। গোল্ডেন এজ পিক, এটা স্বর্ণালী যুগ ছিল, আমরা জানি, আমরা শুনেছি। এছাড়াও ডিফিটেড শকাস, তিনি শকদের দমন করেছিলেন। প্যাট্রনস অফ আর্ট। আচ্ছা, এরপরে আছে হচ্ছে কুমারগুপ্ত এবং স্কন্দগুপ্ত সম্পর্কে। সম্ভবত স্কন্দগুপ্তই, সম্ভবত নয়, স্কন্দগুপ্তই ছিলেন গুপ্ত বংশের শেষ রাজা। আচ্ছা, এদের বলা হয় ল্যাটার রুলার্স। এই বিষয়গুলো আমরা কিন্তু আচ্ছা তোমার ল্যাটার গুপ্তায় পড়বো, ঠিক আছে। আমরা কিন্তু মৌর্যটাকেও দুভাগে পড়বো এবং গুপ্তটাকেও দুভাগে পড়বো, মৌর্যান এম্পায়ার এবং ল্যাটার মৌর্যান এম্পায়ার, অর্থাৎ পরবর্তী মৌর্য যুগ। আমরা এবার গুপ্ত যুগটাকেও কিন্তু এভাবে পড়বো যে গুপ্তা অ্যান্ড ল্যাটার গুপ্তা, ওকে, বা পোস্ট গুপ্তা বা পোস্ট মৌরিয়ান এই নামেও পড়বো। আচ্ছা, ফেস হুনা ইনভেনশন, আচ্ছা, এই কুমারগুপ্ত এবং স্কন্দগুপ্তর সময় কিন্তু হুন আক্রমণটা হয়েছিল, ঠিক আছে। এরপরে আমরা দেখব এই সময়কার, অর্থাৎ গুপ্ত যুগের অর্থনীতি ব্যবস্থা কেমন ছিল। তো আমরা প্রথমে ট্রেড বা বাণিজ্য দেখব। বোথ ইন্টারনাল অ্যান্ড ফরেন ট্রেড ফ্লারিশড, দুটোই, অভ্যন্তরীণ এবং বাইরের দুটো বাণিজ্যই কিন্তু ফ্লারিশ করেছিল, অর্থাৎ ফুলে ফেঁপে উঠেছিল, বেশ ভালো মাত্রায় ছিল। কয়েন্স, গোল্ড কয়েন, ঠিক আছে, এক্সিলেন্ট কোয়ালিটি, দারুণ কোয়ালিটির গোল্ড কয়েন ছিল। আচ্ছা, এই আগের দিনই আমরা এই গোল্ড কয়েন সম্পর্কে বলেছিলাম। গোল্ড কয়েন ছিল মানেই বা আমাদের বুঝে নিতে হবে যে সেই সময়ের কিন্তু আর্থিক অবস্থা দারুণ ছিল। না হলে আমার যদি আজকে আর্থিক অবস্থা খারাপ হয়, আমি থোড়ি না মার্কেটে সোনার কয়েন চালাতে পারবো, তাই না? এটাও তো একটা বোঝার বিষয়। আমার যখন মার্কেটের অবস্থা খারাপ থাকবে, বা কোনো রাজার, সাপোজ আমি একজন রাজা, আমার মার্কেট অবস্থা খারাপ, তখন আমি ভাই ব্রোঞ্জেরই কয়েন চালাবো মার্কেটে, তাই না? যখন আমার আর্থিক অবস্থা ভালো থাকবে, এইটা দেখেও কিন্তু বোঝা যায় যে সেই রাজার বা সেই শাসকের বা সেই টাইম পিরিয়ডের এক্স্যাক্টলি আর্থিক অবস্থাটা কিরকম ছিল, উন্নতি ছিল না অবনতি ছিল, মানে খারাপ ছিল না ভালো ছিল, এগুলো সম্পর্কেও কিন্তু একটা আন্দাজ করা যায়। আচ্ছা, গিল্ডস, গিল্ডস কি? মার্চেন্ট গিল্ডস, শেরনিলস পাওয়ারফুল ছিল কিন্তু। আচ্ছা, আমরা একটু চাষাবাদ দেখি, এগ্রিকালচার দেখি, ল্যান্ড গ্র্যান্টস, ইরিগেশন ফ্যাকাল্টিস, সরি ফেসিলিটিস। আচ্ছা, কেন একে গোল্ডেন এজ বলা হয়? ওয়াই ইটস গোল্ডেন এজ? কারণ পিক ইন আর্ট, আর্টের কিন্তু একটা পিক সময় ছিল। এছাড়াও আর কি কি পিক সময় ছিল? লিটারেচারের পিক সময় ছিল, সায়েন্সের পিক ছিল, এবং প্রসপ্যারিটি আন্ডার গুপ্তা রুল, প্রসপ্যারিটি গুপ্ত যুগের সময় ছিল। তো আমরা বোঝা যাচ্ছে এতগুলো সেক্টরে যখন পিকে ছিল, তখন অটোমেটিক্যালি অবভিয়াসলি আমরা বলবো যে গুপ্ত যুগই ছিল ভারতের স্বর্ণালী যুগ, ঠিক আছে। আচ্ছা, গুপ্ত অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে এবার আমরা দেখে নিই যে গুপ্ত সাম্রাজ্যের প্রশাসন ব্যবস্থা কিরকম ছিল। আচ্ছা, এটা কি ছিল? ডিসেন্ট্রালাইজড, ল্যান্ড গ্র্যান্টস টু ব্রাহ্মিনস অ্যান্ড অফিসিয়ালস। প্রভিন্সেস কি ছিল? ভুক্তিস
গভর্নড বাই উপক্রিয়া, সরি উপরিকাস। আচ্ছা, লোকাল স্থানীয়রা কিরকম ছিল? ভিসিয়াস ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট বা জেলাকে আমরা কি বলি? ভিসিয়াস। অ্যান্ড ভিলেজেস, ভিলেজ গ্রাম। নো স্ট্যান্ডিং আর্মি। আচ্ছা, স্ট্যান্ডিং আর্মি কিন্তু কোনো ছিল না। মিলিটারি সার্ভিস বাই ফিউডিটরিস, কোনো এর স্থায়ী আর্মি বা স্থায়ী সেনাবাহিনী কিন্তু ছিল না, মাথায় রাখতে হবে। পরীক্ষার জন্য এবার কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস, আমরা আমাদের মূলত কিন্তু এইটুকুই আলোচনার বিষয় ছিল। পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস আমরা এবার দেখে নিই। কুইক রিভিশন গাইডস ফর ইউপিএসসি, এসএসসি এন্ড রেলওয়েজ এন্ড অল দ্য কম্পিটিটিভ। গুরুত্বপূর্ণ তারিখগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, যেমন 3300 থেকে 1300 বিসি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, 1500 থেকে 600 বিসি ভেদিক পিরিয়ড বা বৈদিক যুগ, 6th century বিসিই রাইজ অফ জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম, বুদ্ধিজম এবং জৈনিজমের উত্থান হয় এই সময়। 324 থেকে 187 বিসি মৌর্য সাম্রাজ্য, 268 থেকে 272 বিসি অশোকাস রিজেন। অশোকের রিজেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই পার্টিকুলার অশোকের রিজেন থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে। 300 থেকে 550 সিই এই সময় গুপ্ত সাম্রাজ্য, এটা আমরা পড়লাম। ঠিক আছে। আচ্ছা, প্রধান প্রত্নতাত্ত্বিক স্থান কি কি? হরপ্পা। হরপ্পা যদি আমরা দেখি, এখানকার কি ছিল? গ্র্যানারি ভালো ছিল, এছাড়াও দয়ারাম সাহানি এটার ইনভেনশন করে। এগুলো আমরা পড়েছি, জাস্ট আমি পড়ে পড়ে বেরিয়ে যাচ্ছি। মহেঞ্জোদারো, এখানের বিখ্যাত কি গ্রেট বাথ, বৃহৎ স্নানাগার, যেটি মানে এই সাইটটিকে আবিষ্কার করেন আর ডি ব্যানার্জি বা রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922-এ করেন। এছাড়াও আমরা লোথাল দেখবো। লোথালে কি ডকওয়ার্ড পোতাশ্রয় বা বন্দর, যেটা হচ্ছে গুজরাটে আমরা পেয়েছি। ধোলাভিরা, ওয়াটার ম্যানেজমেন্ট, জলের ব্যবস্থা ভালো ছিল, যেটিও গুজরাটে। কালীবঙ্গান, ফায়ার অল্টার্স, আগুনের ব্যবস্থা ভালো ছিল। এছাড়াও প্লাউয়েড ফিল্ড, চাষাবাদের জমি ভালো ছিল। সাঁচি, সাঁচিতে কি দেখতে পাই? সাঁচিতে আমরা স্তূপ দেখতে পাই, অশোকের পিলার বা হ্যাঁ অশোকের যে পিলার আর কি সেটাই দেখতে পাই। রাজবংশের ক্রম, রাজবংশটা পরপর কিরকম? হারাপ্পান সিভিলাইজেশন, ভেদিক পিরিয়ড, মহাজানাপাদ 600 বিসি, ওকে, মাথায় থাকে জানো। এছাড়াও মৌর্য এম্পায়ার 324 থেকে 187, এছাড়াও পোস্ট মৌর্যিয়া, যেটা হচ্ছে শুঙ্গ, সাতবাহানা এটসেট্রা, এগুলোও আছে, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো পোস্ট মৌর্যায়। এছাড়াও গুপ্ত এম্পায়ার আছে 300 থেকে 550 সি। প্রধান ব্যক্তিত্ব কারা এখানে? চন্দ্রগুপ্ত মৌর্য, ফাউন্ডার অফ মৌর্য এম্পায়ার। অশোকা, গ্রেট মৌর্য রুলার, তাকে কিন্তু মৌর্য সাম্রাজ্যের একজন গ্রেট রুলার হিসেবে আমরা দেখতেই পারি। আমাদের যখন কেউ বলবে যে মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল, আমরা অনায়াসে বলতে পারি অশোকা, সম্রাট অশোক। আচ্ছা, স্প্রেড বুদ্ধিজম, এই অশোকই কিন্তু, সম্রাট অশোকই কিন্তু বুদ্ধিজমের বিস্তার ঘটিয়েছিল। মহাবীর জৈন, 24 তীর্থঙ্কর অফ জৈনিজম, তাই তো আমরা এটা পড়বো। এছাড়াও গৌতম বুদ্ধ, ফাউন্ডার অফ বুদ্ধিজম, বুদ্ধিজমের ফাউন্ডার। সমুদ্রগুপ্ত, যাকে ভারতের নেপোলিয়ান বলা হয়, ইন্ডিয়ান নেপোলিয়ান। আচ্ছা, কালিদাস, কালিদাস হচ্ছে গ্রেট সংস্কৃত পোয়েট। হুম। সাহিত্য এবং লিপি সম্পর্কেও আমরা এখানে পড়বো। বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এপিক্স, এপিক্স কি কি ছিল? রামায়ণ, যেটি কে লেখেন? বাল্মীকি লেখেন। মহাভারত, যে বৈশ্য লেখেন। স্ক্রিপ্টস, ব্রাহ্মণী স্ক্রিপ্টস, আর হচ্ছে খরষ্টি স্ক্রিপ্টস। আচ্ছা, ব্রাহ্মণী L2R মানে বোঝা গেল কি বলতে চাইছি? আগের দিনে আমি বলেছিলাম লেফট টু রাইট, বাদিক থেকে ক্রম অনুসারে ডান দিকে, আর খরষ্টি বোঝা গেল ডান দিক থেকে বাদিকে। এটাই, এটা জাস্ট মাথায় রাখবে, ওর জন্য আমি R2L এবং L2R লিখে রেখেছি। আচ্ছা, ফরেন, সরি, আচ্ছা, ফরেনার্স কারা কারা এসেছিলেন? ফাহিয়ান এসেছিলেন, হিউয়েন সাং এসেছিলেন, মেগাস্টিনিস এসেছিলেন, অবশ্যই এগুলো মনে রাখা দরকার। পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস, তারিখ মনে রাখুন ক্রোনোলজিক্যালি। স্থান এবং বৈশিষ্ট্য, সাইটস অ্যান্ড দেয়ার স্পেশালাইজেশনস, সেগুলো মনে রাখা দরকার। উৎসসমূহ, আর্কিওলজিক্যাল ভার্সেস লিটারাল সোর্সেস, তুলনা করা হবে। কম্পেয়ার রিলিজিয়ন্স, পিরিয়ডস, এগুলো সম্পর্কেও। এছাড়াও মানচিত্র, প্র্যাকটিস ম্যাপ বেসড অন দ্য কোয়েশ্চেন্স, মানচিত্র অবশ্যই দরকার, মানচিত্র রিলেটেডও কিন্তু বেশ কিছু আসেন। এবং অবশ্যই যেটি মাস্ট বি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ PYQ, সলভ প্রিভিয়াস ইয়ার পেপার কোয়েশ্চেন্স। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। হ্যাঁ, এবার আমি যেই বিষয় নিয়ে একটু আলোচনা করব, আমি ফাঁকা স্লাইডে চলে যাচ্ছি। যেই মূল বিষয়টি আমাদের দেখতে হবে সেটি হচ্ছে, আমরা পড়ছি হচ্ছে, এবার আমরা যে শুরু করব, আমরা মূলত কি পড়ছি? আমরা মূলত পড়ছি হচ্ছে অ্যানশিয়েন্ট ইন্ডিয়া।
আচ্ছা, এই অ্যানশিয়েন্ট ইন্ডিয়ায় আমরা কি পড়ছি? অ্যানশিয়েন্ট ইন্ডিয়ায় আমরা কিন্তু হিস্ট্রি পড়ছি। কেমন? অ্যানশিয়েন্ট ইন্ডিয়ায় আমরা হিস্ট্রি পড়ছি। আচ্ছা, আচ্ছা, এই হিস্ট্রি এবার আমরা যদি দেখি এই হিস্ট্রি কয় প্রকার? এই হিস্ট্রি হচ্ছে তিন প্রকার। কি কি? হিস্ট্রি তিন প্রকার হচ্ছে, জাস্ট মিনিট। আচ্ছা, এখানে আমরা প্রথমে দেখব প্রি হিস্ট্রি। প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি। প্রোটো হিস্ট্রি এবং যেটা হচ্ছে হিস্ট্রি। প্রি হিস্ট্রি অর্থাৎ প্রি হিস্ট্রিতে আমরা কি পাবো? প্রি হিস্ট্রিতে একটা পয়েন্ট হচ্ছে আমাদের নো রিটেন, নো রিটেন রেকর্ডস অ্যাভেলেবেল। এখানে কিন্তু আমরা কোনো লেখা কিছু পাই না। এখানে লিখতে একটু অসুবিধা হচ্ছে, যেই কারণে আমি লিখছি না, আমি মুখে মুখে বলে দিচ্ছি এবং তোমরা নোটসে পেয়ে যাবে। হ্যাঁ, প্রি হিস্ট্রি, প্রি হিস্ট্রি হচ্ছে এখানে কোনো লিখিত রেকর্ড কিন্তু অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, তাও চেষ্টা করছি। ঠিক আছে, পরবর্তীতে আমরা দেখি কি হবে। এছাড়াও আমরা এক্সক্যাভেশনস পাই, বিভিন্ন আর্কিওলজিক্যাল এভিডেন্স, বিভিন্ন কি পাই আমরা? আর্কিওলজিক্যাল এভিডেন্স, আর্কিওলজিক্যাল বিভিন্ন এভিডেন্সেস আমরা পেয়ে যাই। কেমন? প্রোটো হিস্ট্রিতে যদি আমরা আসি, এখানে রিটেন রেকর্ডস কিন্তু আমরা পাই, কিন্তু এগুলো আমরা পড়তে পারি না। ঠিক আছে, যেমন কি কোথাকার? যেমন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের রেকর্ডস, আইভিসি বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে রেকর্ডস। এছাড়াও হিস্ট্রিতে আমরা কি পাই? রিটেন রেকর্ডস আর অ্যাভেলেবেল। এছাড়াও ইনস্ক্রিপশনও পাই, এছাড়াও রিটেন ডকুমেন্টসও আমরা কিছু পাই। বোঝা গেল? এটা গেল হচ্ছে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার হিস্ট্রির টাইম। এরপরে আমরা যেটা পড়বো মূলত হচ্ছে আমরা টাইম লাইন পড়বো। আমি যদি একটা স্ট্রেট লাইন টানি, কেমন? প্রথমে আমরা পড়বো এখানে স্টোন এজ। এটা আমাকে লিখতেই হবে যতই কষ্ট হোক। তো এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এখানে স্টোন এজ। তোমরা অবশ্যই আমার সাথে লিখতে থাকো। এর পরবর্তী আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চ্যালকোলিথিক এজ। সরি, একটু না বোঝা গেলে। আচ্ছা, এরপর আমরা যেই টপিকটা পড়বো সেটা হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা আইভিসি। পরবর্তী আমাদের পয়েন্ট হচ্ছে ভেদিক পিরিয়ড অর্থাৎ বৈদিক যুগ। এরপর আমরা যেটা পড়বো মহাজনপদ। ষোড়শ মহাজনপদ যেটা আমরা, ঠিক আছে। এছাড়াও এই সমসাময়িকই আমরা পড়বো হচ্ছে বুদ্ধিজম এবং জৈনিজম। বোঝা গেল?
এরপরে আমরা পড়বো হচ্ছে মৌর্য এম্পায়ার, মৌর্য সাম্রাজ্য। হুম। এরপরে আমরা পড়বো হচ্ছে পোস্ট মৌর্য এজ, যেটা আমরা বললাম। এর পরবর্তী টপিক আসা হচ্ছে গুপ্তা পিরিয়ড, এবং দেন আমরা যেটা দিয়ে আমাদের অ্যানশিয়েন্ট ইন্ডিয়া শেষ করব সেটি হচ্ছে পোস্ট গুপ্তা এরা। এই ছিল আমাদের হিস্ট্রির টাইমলাইন। আচ্ছা, এছাড়াও আমি যেই জিনিসগুলো আলোচনা একটু করতে চাইছি সেটি হচ্ছে এডি এবং বিসি। তোমাদের কি কারোর কোনো ধারণা আছে হোয়াট ইজ এডি অ্যান্ড হোয়াট ইজ বিসি? আচ্ছা, এই এডি এর ফুল ফর্ম হচ্ছে অ্যানো ডমিনি। একটু লিখেও দিই, ANNODOMINI। এডির ফুল ফর্ম হচ্ছে অ্যানো ডমিনি। আর বিসি, বিসি হচ্ছে বিফোর ক্রাইস্ট। ঠিক আছে। আচ্ছা, এই যে বিফোর ক্রাইস্ট অর্থাৎ ইন দ্য এরা অফ জিসাস ক্রাইস্ট, ঠিক আছে, না সরি, এটা হচ্ছে অ্যানোডমিনি হচ্ছে পরবর্তী জন্মের, এবং হচ্ছে জন্মের আগের। এই অ্যানোডমিনি হচ্ছে ইন দ্য এরা অফ কে, ইন দ্য এরা অফ জিসাস ক্রাইস্ট, ইন দ্য এরা অফ যিশু খ্রিস্ট বা জিসাস ক্রাইস্ট। কেমন? আচ্ছা, এই বিসি কেই আবার আমরা অন্য নামেও জানি, যেটা হচ্ছে পূর্ববর্তী, সেটা হচ্ছে বিসিই। ঠিক আছে, অর্থাৎ বিসির ফুল ফর্ম হচ্ছে বিফোর কমন এরা। বিফোর কমন এরা, এটা হচ্ছে বিসিই। আর একটা যদি আমরা দেখি যেটা পরবর্তী, সেটাকে বলবো আমরা সিই, অর্থাৎ কমন এরা। মূলত এখন এই টার্মগুলো ইউজ করা হয়, যেটা হচ্ছে বিসিই আর একটা হচ্ছে সিই, অর্থাৎ এটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের আগে, অর্থাৎ বিফোর কমন এরা, এবং এটা হচ্ছে কমন এরা। আচ্ছা, আমাদের যে পৃথিবী, হ্যাঁ, আমাদের যে পৃথিবী বা আর্থ, এটি প্রায় জন্ম যদি আমরা দেখি সেটা হচ্ছে 4,000 মিলিয়ন ইয়ার্স আগে, 4,000 মিলিয়ন ইয়ার্স আগে। কত বছর? 4,000 মিলিয়ন্স ইয়ার্স অ্যাগো। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের পৃথিবী। আচ্ছা, এবার এই টাইম পিরিয়ডটাকে আমরা দুভাগে ভাগ করি। কিভাবে? চলো একটু দেখে নিই আমরা কিভাবে দুভাগে ভাগ করি। এই দুভাগে ভাগ করা, একটা হচ্ছে প্লেস্টোসিন এবং একটা হচ্ছে হলোসিন। একটা হচ্ছে প্লেস্টোসিন এবং একটা হচ্ছে হলোসিন। ঠিক আছে, এবার এই প্লেস্টোসিন কি এবং হলোসিন কি এই সম্পর্কে আমরা একটু দেখে নিই। প্লেস্টোসিন, এটা হচ্ছে কোল্ড কন্ডিশনস, কোল্ড, এই সময়টা ঠান্ডা ছিল, কোল্ড কন্ডিশন, এবং এই সময়টা ছিল হচ্ছে ওয়ার্ম কন্ডিশন, একটু গরম সময় ছিল। কেমন? আচ্ছা, এই যে প্লেস্টোসিন ছিল, এটার পিরিয়ডটাকে আমরা সাধারণত ধরি 20 লক্ষ থেকে 10,000 বছর আগে। 20 লক্ষ থেকে 10,000 বছর মধ্যে এই যে টাইম পিরিয়ডটা ছিল, এটাকে আমরা প্লেস্টোসিন সময় বলি। আর হোলোসিন আমরা কোন সময়টাকে বলি? হোলোসিনের টাইম পিরিয়ডটা হলো এই যে 10,000 বছর থেকে, 10,000 বছর থেকে বর্তমান যে সময়, বর্তমান যেই সময়টাই চলছে, তাকেই আমরা বলছি হচ্ছে হোলোসিন এজ।
বোঝা গেল? আচ্ছা, তো এটাকে আমরা 20 লক্ষ মানে, আর আমরা একটা কি ভাষায় বলতে পারি, 2 মিলিয়ন ইয়ার আগে। 2 মিলিয়ন, 2 মিলিয়ন বছর থেকে 10,000 বছর আগে। তো এই বেসিক কিছু জিনিসগুলো যেটা আমার আজকে তোমাদের জানানো উচিত ছিল আজকে আমাদের এই ক্লাসে, যেটাই হচ্ছে ইন্ট্রোডাকশনের পার্ট। তো আশা করি তোমরা সবাই পুরোটা বুঝে গেছো, এবং আমরা পরের দিন আমাদের মূল টপিকে যাত্রা শুরু করব, যেটা হচ্ছে আমাদের স্টোন এজ। এটাই হচ্ছে আমাদের পরবর্তী চ্যাপ্টার। আমরা এরপর থেকে এতটা বোঝার পর থেকে ভালো করে বুঝে নিও, এবং কোনো ডাউট থাকলে আমাকে অবশ্যই টেলিগ্রামে জানিও বা কমেন্ট বক্সে জানিও, আমি দু জায়গাতেই রিপ্লাই করব। ঠিক আছে? তো এই ছিল আমাদের ভিডিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। জয় হিন্দ।